নীলা মুখ ভেঙচি দিয়ে নিচের খাওয়ায় মনোযোগ দিল, কিন্তু এখন হলো আর এক কাণ্ড। ওড়নাটা সরে যাচ্ছিল, তাই নীলা আইসক্রিমগুলো এক হাতে খানিকটা উঁচু করে ধরে ওড়না ঠিক করছিল। তখনই আইসক্রিম গিয়ে লাগলো শাওনের মুখে। নীলা বুঝতে পেরে হকচকিয়ে গেল, আর আইসক্রিমগুলো পড়ে গেল। শাওন এখন ভ্রু কুঁচকে নীলার দিকে তাকিয়ে আছে। নীলা অপ্রস্তুত হয়ে তাকালো আর মনে মনে বলল, হায় হায় এখন। সবাই মুচকি মুচকি হাসছে। শাওন মুখ দিয়ে বিরক্তির শব্দ করে নীলার থেকে চোখ সরিয়ে নিল আর হাত দিয়ে মুছতে গেল, কিন্তু তার আগেই নীলা নীলার কোলের উপর পড়ে থাকা টিস্যু নিল আর শাওনের বাহু ধরে টান দিয়ে শাওনকে একটু কাছে নিয়ে এসে মুখ মুছে দিতে লাগলো। শাওন অবাক হয়ে নীলার দিকে তাকালো, তারপর নিজের ভ্রু কুঁচকে ফেলল। ওদিকে সবাই গলার সুর টেনে বলে উঠল। নীলা শাওনের চোখের দিকে তাকিয়ে হাত ফট করে ছেড়ে দিল আর অন্যদিকে তাকালো। মোহিত হেসে হেসে বলল। ডোন্ট ফিল সে। নীলা এদিক ওদিক তাকাতে লাগলো। মোহিত বলতে লাগলো, ইউনো, তোমাদের দেখে একটা ঘটনা মনে পড়ে গেল। সবাই বোরিং লুক দিয়ে মোহিতের দিকে তাকালো। নীলা পড়ে থাকা আইসক্রিমের দিকে তাকালো, দুটোই নষ্ট হলো। আমার ফার্স্ট কিস আইসক্রিম খাওয়ার পরেই হয়েছিল। গর্বের সাথে মোহিত বলল। সবাই হকচকিয়ে মোহিতের দিকে তাকালো। রবিন বলল, যাক, তুই ইন্টারেস্টিং কিছু বললি। আমারও হয়েছিল। তিলক বলে উঠল। নীলা ভ্রু কুঁচকে এক একজনের মুখের দিকে তাকাচ্ছে আর শুনছে। চঞ্চল বলে উঠল, আমার তো ফার্স্ট কিস সহ আরও বেশি কিছু হয়েছিল। বলেই সে মাথা নিচু করে হাসতে লাগলো। বাকিরা সুর টেনে বলে উঠল। তখনই শাওন গম্ভীর গলায় বলল, এনাফ, এখন যাওয়া উচিত আমাদের। সবাই বিরক্তির সাথে শাওনের দিকে তাকালো। দিলি তো মুঠো নষ্ট করে। সবাই বিরক্ত হলো। শাওন উঠে দাঁড়ালো আর বলল। চল এখন। সবাই উঠতে দাঁড়াতে দাঁড়াতে একে অপরকে বিদায় জানাতে লাগলো, কিন্তু নীলা আরও শুনতে চাচ্ছিল। শাওন ভ্রু কুঁচকে নীলার দিকে তাকিয়ে বলল। ওঠো, বসে আছো কেন? নীলা শাওনের দিকে চোখ পাকিয়ে তাকিয়ে তারপর উঠে দাঁড়ালো। মোহিত নীলার দিকে এগিয়ে এসে হাত বাড়িয়ে দিয়ে বলল, গুড বাই, আবার নেক্সট ভ্যাকেশনে দেখা হবে। নীলা হাসি মুখে হাত মিলিয়ে বলল। হ্যাঁ, গুড বাই। শাওন ভ্রু কুঁচকে মোহিতের দিকে তাকিয়ে বলল। বিদায় পর্ব শেষ হলে যায় এখন। ও ইয়া। সবাই সুমনার গাড়িতে উঠে পড়ল। সুমনা আমাদের বাসাতে নামিয়ে দিয়ে চলে যাবে, আর স্নোবেলকে কাল পাঠিয়ে দেবে। নীলা গাড়িতে বসে চিন্তা করতে লাগলো। ফার্স্ট কিস। তারপর শাওনের দিকে ভ্রু কুঁচকে তাকালো। সে জানালার কাছের দিকে তাকিয়ে আছে। নীলা মনে মনে বলল, এই কুমড়ো পটাশ সব কিছুতে নাক গলায়। বাসায় ঢুকেই নীলা সোফাতে শুয়ে পড়ল, কারণ অনেক ঘুম পাচ্ছে। কিন্তু সাথে সাথে শাওন নীলাকে এক টান দিয়ে উঠিয়ে বসিয়ে দিল আর বলল। আগে ফ্রেশ হও। নীলা বিরক্তির সাথে তাকালো। শাওন ভ্রু কুঁচকে তাকিয়ে বলল। কি হলো? নীলা বিরক্তির সাথে উঠে ফ্রেশ হতে চলে গেল। সকাল সকাল ঘুম ভেঙে গেল। নীলা এখন অভ্যেস হয়ে গেছে। আড়ামোড়া ভেঙে উঠে বসলো। শরীরটা কেমন কেমন যেন লাগছে, জ্বর আসবে হয়তো। সেদিন সারা রাত বাইরে বসে থাকার ফল এটা। ফ্রেশ হতে শাওনের রুমে চলে গেল। শাওন রুমে নেই, গেল কই? যাক ভালো। ফ্রেশ হয়ে বের হয়ে সোফাতে বসতেই শাওন ওই পেইন্টিংয়ের রুম থেকে বের হয়ে এলো। নীলা শাওনের দিকে তাকালো। শাওন নীলার দিকে তাকিয়ে তারপর পাশ কাটিয়ে নিচের রুমে চলে গেল। নীলা মুখ ঘুরিয়ে ডাইনিংয়ে তাকালো। না জানি আজ আবার কুমড়ো কিনা। শাওন একটা সাদা শার্টে আর কালো প্যান্ট পরে বের হলো। ডাইনিংয়ে এসে কালো কোটটা চেয়ারের পিছনে রেখে চেয়ারে বসলো। নীলা সোফা থেকে উঠে গিয়ে চেয়ারে বসলো। বসেই প্লেটে তাকাতেই চোখ গোল গোল হয়ে গেল নীলার। নীলা শাওনের দিকে তাকালো। শাওন ওর মতো খাচ্ছে। নীলা আবার প্লেটের দিকে তাকালো। আজ নীলার প্লেটে ডিম, আলু ভাজি আর রুটি, কোনো কুমড়ো মুমড়ো না। নীলা খুশিতে কয়েকটা হাতে তালি দিয়ে বলে উঠল। ওফ, অনেক ধন্যবাদ আপনাকে, সত্যি। শাওন ভ্রু কুঁচকে নীলার দিকে তাকালো। নীলা একটা হাসি দিয়ে খেতে ব্যস্ত হয়ে গেল। আজ সারাদিন অনেক একা একা লাগবে, কারণ স্নোবেল নেই। তাই এখন একমাত্র সঙ্গী টিভি। সুমনার বাসা চিনলে একাই গিয়ে নিয়ে আসতে পারত স্নোবেলকে, কিন্তু কিছু করার নেই। তাই টিভি দেখতে লাগলো। বিকেলের দিক থেকে জ্বর জ্বর ভাব আরও বেশি লাগছে। আজ আবার অনেক সময় গোসলও করেছে।
উফ, ভাল লাগে না। দুপুরের খাবার ফ্রিজে, কিন্তু গরম করতে ইচ্ছে করছে না। এখন শান্তিতে শুধু টিভি দেখতে ইচ্ছে করছে। কোকো নামের একটা অ্যানিমেশন হচ্ছিল, খুবই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখলো নীলা। কিন্তু এখন সমস্যা হচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে বারবার, মাথাও ঘুরছে। নিজের গায়ে হাত দিয়ে বুঝলো জ্বর আছে, কিন্তু কত কে জানে। কয়েক গ্লাস পানি খেয়ে খেয়ে আবার টিভির সামনে বসলো। আর একটা নিউ ইংলিশ মুভি শুরু হয়েছে, দেখতে লাগলো। কলেজ লাইফ লাভ স্টোরি। কিছুক্ষণ যেতে না যেতে আরো খারাপ লাগতে শুরু করলো। গা দিয়ে আগুন বের হচ্ছে এখন। নীলা কিচেনে এসে আবার কয়েক গ্লাস পানি গিলে নিল। তারপর কিচেন থেকে বের হতে হতে টিভির দিকে তাকিয়ে হা হয়ে গেল। একটা মেয়ে একটা ছেলের গলা জড়িয়ে ধরে একটা একটা কিস করলো। তারপর একটু থেমে ছেলেটার দিকে তাকালো। তখন ছেলেটা মেয়েটাকে কিস করতে লাগলো। নীলা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। এটাই তাহলে। নীলা মুখের উপর এক হাত দিল, সাথে সাথে শাওন দরজা খুলে ঢুকলো। নীলা চমকে উঠে ঘাড় ঘুরিয়ে তাকালো। শাওনও নীলার দিকে তাকালো। নীলা শাওনকে দেখে চোখ বড়সড় করে তাকিয়ে সাথে সাথে শাওনের রুমের মধ্যে ঢুকে দাঁড়িয়ে গেল। শাওন ভ্রু কুঁচকে তাকিয়ে বিষয়টা বুঝতে চেষ্টা করলো, কিন্তু বুঝলো না। তাই রুমের দিকে খানিকটা আসতে লাগলো, কিন্তু মাঝ বরাবর এসে থমকে দাঁড়ালো আর ঘাড় ঘুরিয়ে টিভির দিকে তাকালো। সাথে সাথে বলে উঠলো, হোয়াট দ্য হেল? তারপর একটা নিঃশ্বাস ফেলে এগিয়ে এসে সোফা থেকে রিমোট নিয়ে টিভি বন্ধ করলো। নীরা এখনও টিভির সিনেমার কাহিনীর জন্য হাঁ করে আছে। এদিকে জ্বরের কারণে শরীর অনেক দুর্বল লাগছে, সাথে মাথা আরও ঘুরছে। শাওন রুমে ঢুকলো। রুম পুরো অন্ধকার। নীলা ঘুরে শাওনের দিকে তাকালো। শাওন নীলার দিকে এগিয়ে আস্তে আস্তে বলল। এগুলো দেখে বেড়াচ্ছ তুমি? শাওন নীলার কাছে চলে আসতেই একটু পিছাতে গিয়ে পড়ে যেতে লাগলো। সাথে সাথে শাওন এক হাত দিয়ে নীলার কোমর জড়িয়ে ধরে কাছে টেনে নিল। নীলা দুই হাত শাওনের কাঁধে রাখলো। শাওন নীলাকে ছোঁয়ার সাথে সাথে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল। তোমার গায়ে তো গরম কেন? তারপর ওর অন্য হাত নীলার কপালে দিয়েই চমকে গেল আর বলে উঠল। ও শিট, এত বেশি জ্বর বাড়িয়েছো কিভাবে? শাওনের কোনো কথা নীলার কানে যাচ্ছেই না, কারণ নীলার এখন একটা অদ্ভুত ইচ্ছে জাগছে, কেন তা জানে না। আর সেই ইচ্ছেটা হলো এটা। নীলা দুই হাত দিয়ে শাওনের গলা জড়িয়ে ধরে চোখ বন্ধ করে ওর ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল। শাওন অনেক বেশি স্তম্ভিত হয়ে গেল। যখন চোখ খুলল তখন সকাল হয়েছে। নীলার গায়ে একটা কম্বল দেওয়া, যদিও নীলা ঘামছে, মাথা হালকা ব্যথা এখনো। নীলা ঘাড় ঘুরিয়ে পাশে তাকালো। শাওন ফ্লোরে বসে থেকে বিছানায় দুই হাতের উপর মাথা রেখে ঘুমুচ্ছে। নীলা ভ্রু কুঁচকে তাকিয়ে চিন্তা করতে লাগলো যে ব্যাপারটা কি। নীলা আস্তে করে উঠে বসে পাশের ড্রয়ারের উপরে তাকালো। এক বাটি জল আর একটা কাপড়। উনি কি আমাকে রাতে জলপট্টি দিয়েছিলেন? নীলা চোখ বড় বড় করে তাকালো। পিসিমণি শাওনের রুম থেকে হাত মুখ ধুয়ে এসে বসলো। নীলা খুবই খুশি মনে খাচ্ছে। হঠাৎ পিসিমণি নীলাকে প্রশ্ন করলো। তোদের মধ্যে সব ঠিক আছে এখন? শাওন খাওয়া থামিয়ে পিসিমণির দিকে তাকালো। নীলা খেতে খেতে পিসিমণির দিকে তাকিয়ে বলল। মানে? ফোনে বলছিলি অনেক কিছু। সেই আগের কথা মনে পড়েই নীলার কাশি উঠে গেল। নীলা শাওনের দিকে তাকালো। শাওন নীলার দিকে শান্ত চোখে তাকিয়ে আছে। নীলা একটা হাসি টেনে পিসিমণিকে বলল। হ্যাঁ, আমি তো এমনি মজা করছিলাম। কোথায় ঘুমাস তুই? পিসিমণি আবার প্রশ্ন করলো। নীলা পিসিমণির দিকে তাকালো, কিন্তু কিছু বলার আগে শাওন পিসিমণিকে বলল। তুমি কি জন্য এসেছো এখানে বললে না তো? না, বাসায় সব ঠিক আছে? পিসিমশাই পকেট থেকে একটা চাবি বের করে শাওনের সামনে রেখে বলল। চাবি দিতে এসেছি। শাওন ভ্রু কুঁচকে তাকালো চাবিটার দিকে। পিসিমণি ইশারা করে বলল। ওই তালামারা রুমের এই চাবি। ওরা এখন দিচ্ছ কেন? শাওনের প্রশ্নের জবাব না দিয়ে পিসিমণি নীলার দিকে তাকিয়ে বলল। আর তোকে নিতে এসেছি। নীলা আর শাওন না বুঝতে পেরে পিসিমণির দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে রইল। মানে? নিয়ে যেতে এসেছি মিলাকে। শাওন অনেক অপ্রস্তুত হয়ে পিসিমণির দিকে তাকালো। তারপর নীলার দিকে তাকালো। নীলা ভ্রু কুঁচকে পিসিমণির দিকে তাকিয়ে আছে, কারণ এখনো বিশ্বাস করতে পারছে না। ব্যাগ গোসা। ক্ষোভের সাথে বলল। গোছানোই আছে, কিন্তু তোমাকে আমি আর বিশ্বাস করি না। পিসিমণি হেসে বলল। সত্যি নিতে এসেছি। এবার চোখ ঘুরিয়ে পিসিমণির দিকে তাকালো। পিসিমণি বলল।
নীলা হাসি মুখে পিসিমণির দিকে তাকালো। শাওন নীলার দিকে তাকিয়ে তারপর জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে অন্যদিকে তাকালো। নীলা খাওয়া প্রায় শেষ হয়ে গিয়েছিল, তাই বাকিটুকু শেষ করে রুমে চলে গেল। কিরে তুই খাচ্ছিস না কেন? পিসিমণি শাওনকে বলল। শাওন অন্যমনস্ক হয়েছিল, পিসিমণির কথায় ধ্যান ভাঙল, বলল হ্যামডান। তারপর খাওয়া ছেড়ে উঠে দাঁড়ালো। পিসিমণি হেসে বলল। কিছু ঘুষ দিবি নাকি? শাওন ভ্রু কুঁচকে পিসিমণির দিকে তাকালো। আমার সবই গোছানো, নতুন করে গোছানোর কিছুই নেই। আয়নার সামনে দাঁড়িয়ে সব ঠিকঠাক করে নিলাম। নীলা লাগেজ টেনে রুম থেকে বের হতে যাবে, তখনই শাওন এসে ঢুকলো। শাওন নীলার দিকে তাকিয়ে তারপর নীলার লাগেজের দিকে তাকালো। যাক, উনি নিশ্চয়ই অনেক খুশি যে আমি চলে যাচ্ছি। শাওনের দিকে তাকিয়ে মনে মনে বলল নীলা। নীলা চিন্তা করতে লাগলো কিছু বলবো কিনা। হঠাৎ দ্বিধাবোধ কাটিয়ে হাসি মুখে বলেই ফেললো, আপনাকে সব কিছুর জন্য ধন্যবাদ, ভালো থাকবেন। শাওন নীলার চোখের দিকে তাকিয়ে রইল, তারপর চোখ সরিয়ে অন্যদিকে তাকালো। নীলা মনে মনে বলল, গরিলা একটা, কিভাবে বাই বলতে হয় তাও জানে না। নীলা লাগেজ টেনে নিয়ে দরজা দিয়ে বের হওয়ার সাথে সাথে ওড়নায় টান অনুভব করলো। নীলা পেছন ফিরে তাকালো, দরজার ঝোঁকের সাথে ওড়নাটা বেঁধে গেছে। শাওন নীলার দিকে ঘুরে তাকালো, নীলাও শাওনের দিকে তাকালো, তারপর চোখ নামিয়ে নিল আর ওড়নাটা জলদি করে টান দিয়ে ছাড়িয়ে নিল, তারপর বের হয়ে এলো। রেডি? নীলা হ্যাঁ সূচক মাথা নাড়ালো। তাহলে চল যাই। বলেই পিসামশাই নীলার লাগেজটা তার হাতে নিয়ে বের হয়ে গেল। নীলা ঘুরে পিছনে তাকালো, শাওন রুমেই আছে, বেরও হয়নি। নীলা ঘরটার আশেপাশে তাকিয়ে তারপর বের হয়ে গেল। শ্বশুরবাড়ি পৌঁছতে সন্ধে পার হয়ে গেল। নীলাকে দেখে পিসিমণি আর কাকিমণি হাসি মুখে এগিয়ে এলেন। সবাইকে অনেক দিন পর দেখলো। দূরে দাঁড়িয়ে শাওনের মা নীলার দিকে মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। এই মহিলাকে আমি বুঝতে পারি না, যেমন ছেলে তেমন শাশুড়ি। পিসিমণি নীলাকে বলল। যা গিয়ে ফ্রেশ হয়ে আয়। নীলা ব্যাগ টেনে নিয়ে উপরে চলে এলো। অনেক দিন পর এই রুমটাই ঢুকলো। রুমে এসে বিছানায় বসে সামনে তাকাতেই শাওনের ছবিটা চোখে পড়লো। মাঝারি সাইজের ফ্রেমে বাঁধানো ছবি। ছবিটা হয়তো কেউ হঠাৎ তুলেছে, কারণ ছবিটা দেখে এমন মনে হয় যে কেউ শাওনকে পিছন থেকে ডেকেছে। তখন শাওন গম্ভীর মুখটা ঘুরিয়ে তাকিয়েছে, ঠিক সেই মুহূর্তে তোলা। যদিও এই ছবিটা নীলা ফুলসজ্জার পরের দিন থেকেই নামিয়ে আলমারিটার উপরে রেখে দিয়েছিল, হয়তো কেউ আবার টাঙিয়েছে। এটা উঠিয়ে এই জন্যই রেখেছিল কারণ নীলা এই রুমে দরজা আটকে শাড়ি পরতো, তখন আনইজি লাগতো। ছবিটার দিকে তাকিয়ে নীলা একটা হাসি দিল। পরক্ষণে যেন আবার কেমন কেমন লাগতে শুরু করলো। নীলা বুকে হাত দিল আর মনে মনে বলল, এমন লাগছে কেন? আবার জ্বর আসবে নাকি? যাই আগে আগে ফ্রেশ হয়ে নিই। নীলা ফ্রেশ হয়ে বাহিরে এলো, তখনই নিচ থেকে ডাক পড়লো। নীলা নিচে এলো। শাওনের বাবা মাত্র হয়তো অফিস থেকে এসেছেন। নীলাকে দেখেই বলে উঠলেন, তুমি এখানে? শাওন এসেছে নাকি? শাওন নামটা শোনার সাথে সাথে আবার সেই কেমন কেমন লাগছে। বুঝলাম না এমন কেন হচ্ছে। নীলা কিছু বলার আগেই পিসেমশাই বলল, একা এসেছে, আমি নিয়ে এসেছি। ও, তা কতদিন আছো? যতদিন তোমার ছেলে মানে শাওন নিতে না আসে, 1 মাস পর এলে 1 মাস পর, 5 হলে 5, বছর হলে বছর। নীলা প্রশ্নসূচক দৃষ্টিতে পিসিমণির দিকে তাকালো। কারণ উনি আমাকে কেন নিতে আসবেন? শাওনের বাবা বিষয়টা না বুঝে পিসামণির দিকে হাঁ করে তাকিয়ে রইল। হঠাৎ নীলার শাশুড়ি মা নীলাকে বলে উঠল, এই মেয়ে, তোমাকে সালোয়ার কামিজ কে কিনে দিয়েছে? আমি দিয়েছি বলে মনে পড়ে না? শাশুড়ি উত্তরের জন্য ভ্রু কুঁচকে তাকিয়ে অপেক্ষা করছে। নীলা এদিক ওদিক তাকাতে লাগলো। তখনই শাওনের বাবা বলে উঠল, হ্যাঁ থাক না, কেন মেয়েটাকে ধমকাচ্ছ? পড়েছে তো পড়েছে, তাতে কি সমস্যা? শাশুড়ি মা সাথে সাথে শাওনের বাবাকে ধমক দিয়ে বলল, তুমি চুপ করো। ওকে শাড়ি দেওয়া মানে সেটাই ও পরবে। আজ সালোয়ার, কাল শার্ট প্যান্ট, পরের দিন শর্ট, এগুলো চলবে না আমার বাড়িতে আর। নীলা চুপচাপ তাকিয়ে রইল। নাও বৌদি, ভাত দিলে দাও, না হলে গেলুম। খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়ল। কিছু ভাল লাগছে না, তার ওপর আবার কেমন কেমন একটা লাগছে, বুঝতে পারছি না কেন। হয়তো গ্রামের বাড়ি ঘুরে আসলে ভালো লাগবে, কিন্তু যা শাশুড়ি আমার, ধানি লঙ্কা একটা, যেতে দেবে কিনা। রাতে শাওনের বাসার কলিং বেল বেজে উঠল। শাওন এসে দরজা খুলে দিয়ে দাঁড়ালো। সুমনা এসেছে। তুই? সুমনা স্নোবেলকে দেখিয়ে বলল, নিয়ে এসছি ওকে। গলায় একটা নেম প্লেট দিতে গিয়েই একদিন দেরি হলো।
শাওন স্নোবেলের দিকে ভ্রু কুচকে তাকিয়ে রইল। ওর গলায় একটা বেল্ট আর সেটাতে স্নোবেল লেখা। সুমনা হাসি মুখে তাকিয়ে বলল, নীলা কই? নেই। বলে দরজা থেকে সরে সোফাতে গিয়ে বসলো। সুমনাও পিছনে পিছনে ঢুকে এসে বসতে বসতে বলল। মানেটা কি? শাওন ভ্রু কুচকে একটা নিঃশ্বাস ফেলে বলল, না বোঝার কি আছে, পিসিমণি নিয়ে গেছে। সুমনা হা হয়ে গেল আর বলল, কেন? কতদিনের জন্য? শাওন বিরক্তির সাথে বলল, আমি এখন ঘুমাবো, কাল আমার অফিস আছে। তুই আর কিছু বলবি? সুমনা নাক মুখ কুচকে বলল, না, কিন্তু এত ইরিটেট হচ্ছিস কেন? তোর তো আরো খুশি হবার কথা। শাওন উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল। হ্যাঁ, অনেক খুশি আমি। বলেই শাওন নিজের রুমে চলে গেল। সুমনা একটু সন্দেহের চোখে তাকিয়ে রইল। স্নোবেল সারা রুমে ঘুরে ঘুরে নীলাকে খুঁজছে। সকালে উঠে শাওন রুম থেকে বের হতে হতে সোফার দিকে তাকালো। স্নোবেল নীলার সোফার উপর মনমরা হয়ে বসে আছে। শাওন কিছুক্ষণ তাকিয়ে থেকে কিচেনে চলে গেল। খাবার বানিয়ে এক প্লেট ওর নিচের চেয়ারের সামনে রেখে অন্য প্লেট নীলার চেয়ারের সামনে রাখতে গিয়ে থমকে গেল। প্রতিদিনের অভ্যেসের জন্য আজ 2 প্লেট খাবার রেডি করা হয়ে গেছে। ঘাড় ঘুরিয়ে স্নোবেলের দিকে তাকিয়ে তারপর স্নোবেলের খাওয়ার বাটিটায় প্লেটের ডিম আর আলু ভাজি ঢেলে দিয়ে স্নোবেলকে উদ্দেশ্য করে হাত দিয়ে তুড়ি বাঁচালো। স্নোবেল ঘাড় ঘুরিয়ে তাকালো। শাওন ওকে ইশারায় খাবার দেখিয়ে দিল, কিন্তু স্নোবেল আবার আগের মতো মনমরা হয়ে বসে রইল। শাওন ভ্রু কুচকে তাকিয়ে তারপর নিচে খেতে বসে গেল, কিন্তু কয়েক গাল মুখে দিয়ে আর খেলো না। নীলা অনেক কষ্টে পিসামণিকে বলে ম্যানেজ করে একদম সকাল সকাল গ্রামে আসতে পারলো, তাও বেশি দিনের জন্য না। শাশুড়িটা এখন আমাকে আবার এত মিস কেন করছে বুঝলাম না। কোথাও যেতে দিতে যাচ্ছে না, জলদি চলে আসার আদেশ দিয়ে দিয়েছে। আমাকেও তা অবশ্যই মানতে হবে। গরিলার মা তো আরও বড় গরিলা। শাওনের বাসা থেকে নীলার গ্রামে আসতে 30 থেকে 40 মিনিট লাগে। অনেকদিন পর গ্রামে এসে যে কি ভালো লাগছে তা বলার বাইরে। ঘরে ঢোকার সাথে সাথে কাকিমণি নীলাকে দেখে চমকে গেল। তুই এখানে? নীলা হাসি মুখে বলল। বেড়াতে এসছি। প্রভাতী নীলার গলা শুনে নিজের রুম থেকে বের হয়ে আসলো। নীলাকে দেখে ভ্রু কুচকে বলল, বেড়াতে এসেছিস নাকি তোকে বের করে দিয়েছে? প্রভাতী হলো কাকিমণির মেয়ে। নীলাকে সে সহ্যই করতে পারে না, পারার কথাও না, কারণ এই বাড়িতে শুধু একজনই নীলাকে সহ্য করতে আর বুঝতে পারত। সে হলো নীলার দাদু। বাবা মায়ের মারা যাবার পরে তার কাছে এই মানুষ হয়েছিল। নীলার বয়স যখন 13 তখন তিনিও চলে গেল। দাদুর কারণে কাকা কাকি প্রভাতী কেউই নীলার উপর সরাসরি ক্ষোভ প্রকাশ করতে পারত না। দাদু মারা যাবার পর নীলার উপর তাদের ক্ষোভ শুরু। এর চেয়েও বড় কারণ ছিল দাদুর নীলার নামে লিখে যাওয়া সব সম্পত্তি। নীলা হাসি মুখে বলল, বের করে দেয়নি, আমি নিজেই এসেছি। প্রভাতী মুখ ভেঙচি দিয়ে আবার নিচের রুমে চলে গেল। নীলা নিচের রুমে এসে খাটে শুয়ে পড়ল। অনেকদিন পর নিজের খাটে শুলাম। ডান দিকে তাকাতেই খোলা জানালাটা চোখে পড়ল। সত্যি এখন মন ভালো লাগছে। এখন শান্তিতে গোসল করে নিলেই ভালো। নীলা উঠে কাঠের আলমারিটা খুলল। খুলেই কপাল কুঁচকে গেল। শুধু শাড়িগুলো আছে, 3 পিসগুলো গায়েব। বুঝতে আর বাকি রইল না যে প্রভাতী সব নিয়ে গেছে। কি আর করার। নীলা একটা নিঃশ্বাস ফেলে শাড়ি নিয়ে গোসলে ঢুকে গেল। সুমনা টেবিলে একটা টোকা মেরে বলল, শাওন। শাওন চমকে সুমনার দিকে তাকালো। তারপর হুঁশ হলো মিটিং চলছে। শাওন একটু হক চকিয়ে গিয়ে তারপর নিজেকে সামলে নিয়ে বলল, Oh yeah, what were you saying? সামনের একটা ছেলেকে বলল শাওন। ছেলেটা একটু হক চকিয়ে বলল। সুমনা শাওনের দিকে সন্দেহের চোখে তাকিয়ে বলল, He already explained the plan. What's your mind? শাওন উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল। That's all for today. তারপর বের হয়ে গেল। সুমনা হাঁ করে ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল। শাওন নিজের কেবিনের চেয়ারে বসে বাম দিকের কাচের জানালার দিকে তাকিয়ে আছে। সুমনা এসে ঢুকলো। শাওন সুমনার দিকে তাকিয়ে নিজের ল্যাপটপ খুলল। সুমনা কপাল কুঁচকে তাকিয়ে শাওনের সামনের চেয়ারে বসলো। কি হয়েছে তোর? রাতে ঘুমাসনি? শাওন ল্যাপটপে মনোযোগ স্থির রেখে বলল। ঘুমো না কেন? দেখে তো তাই মনে হচ্ছে। সুমনা ভ্রু কুঁচকে বলল। কার ঘুম হয়নি? রবিন কথাটা বলতে বলতে সুমনার পাশের চেয়ারে এসে বসলো। শাওন এবার চোখ সরিয়ে রবিনের দিকে তাকালো। শাওনের কেমন আজীব ব্যবহার করছে। রবিন একটা হাসি দিয়ে বলল। হোয়াট? তারপর শাওনের দিকে তাকিয়ে বলল। কি হয়েছে রে? শাওন এবার রাগী চোখে তাকিয়ে বিরক্তির সাথে বলল। বললাম তো কিছু হয়নি।
বলেই শাওন উঠে কেবিন থেকে বের হয়ে গেল। রবিন আর সুমনা ভ্রু কুচকে শাওনের যাওয়ার দিকে তাকালো। তারপর সুমনা কিছু একটা চিন্তা করে হেসে দিল। তোর আবার কি হলো? সুমনা হাস্যোজ্জ্বল চোখে রবিনকে বলল, আমার না, জিজ্ঞেস কর আমাদের সামনে কি হয়েছে। বুঝতে পারছি না, কনফিডেন্ট মনে হচ্ছে। সুমনা মুচকি হাসির সাথে না সূচক মাথা নাড়িয়ে বলে উঠল। ও নীলার প্রেমে পড়ে গেছে। রবিন চোখ ছোট ছোট করে সুমনার দিকে তাকিয়ে রইল। নীলাকে ফেরত নিয়ে গেছে যে পিসামণি, উনিও পারে বটে। রবিন বলে উঠল। হোয়াট? কেন? সুমনা সেই প্রশ্নের উত্তর না দিয়ে বলল, কিন্তু যতদূর আমার মনে হয় সমস্যা হলো এটাই যে একটা পিচ্চি মেয়ের প্রেমে যেও পড়ে গেছে, এটাও ঠিক হজম হচ্ছে না। রবিন ভ্রু নাচিয়ে বলল, তাহলে এখন হজমি গুলিয়ে খাইয়ে দিলেই তো হয়। ঠিক। গেল কই ও? কই আর যাবে, ছাদে আছে হয়তো। সুমনা হাসি মুখে বলল। বকুল নীলার রুমে এসে ঢুকে চিৎকার দিয়ে বলে উঠল, কুত্তা, তুই এসেছিস? আমাকে জানা শুনি। নীলা আয়নার সামনে মাথার চুল চিরুনি করছিল। ওর চিৎকারে চমকে গিয়ে ঘুরল। ও এসে নীলাকে জড়িয়ে ধরল। নীলাও ধরলো। বকুল নীলার সাথে বিছানায় বসতে বসতে বলল, তোকে ফট করে বিয়ে দিয়ে বিদায় করে দিল। আমি জানলামও না, কত চেষ্টা করেছি তোকে ফোন করার, পাইনি। আর তুই বিন্দাস এসে থাকছিস, আমাকে একবার বললিও না, অসভ্য মেয়ে। নীলা চোখ মুখ কুঁচকে বলল। আজই এসছি আমি। বকুল চোখ পাকিয়ে বলল, তো আগে আমার কাছে তো আসিসনি, আমি এলাম। বরকে ছেড়ে আসতে ভাল লাগে না, তাই না? এই জন্য ঘরের মধ্যেই বসে আছিস। বলেই বকুল হেসে দিল। এই শোন, আমিও বিয়ে করে নিয়েছি। বকুল লজ্জার হাসি হেসে নীলার দিকে তাকালো। নীলা চোখ বড়সড় করে তাকিয়ে বলল, কবে? 1 মাস হয়ে গেছে। তোকে তো পেলামও না যে দাওয়াত দিব। বলেই নীলার মাথাটাই একটা বাড়ি দিল বকুল। নীলা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, মিস করে গেলাম তাহলে। তবে তুই ভালো সময় এসেছিস। হাসির বিয়ে, কাল গায়ে হলুদ, মজা হবে। বকুল হেসে হেসে বলল। নীলা অবাক হয়ে বলল, সবাই বিয়ে করে নিচ্ছে। তো করবে না? তারপর বকুল নীলাকে নীলার এক বাহু দিয়ে একটু ধাক্কা দিয়ে বলল। নীলা ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কি? বকুল মুখ ভেঙচি দিয়ে বলল, নাটক করিস না, তোরটা বল, তারপর আমি আমারটা বলছি। নীলা ওভাবেই তাকিয়ে রইল। বকুল ভ্রু উঁচু করে বলল, লজ্জা পাচ্ছিস? তাহলে আগে আমারটা শোন, অনেক মজা পাবি। আগ্রহ নিয়ে বকুল বলা শুরু করলো। আমাকে ফুলসজ্জার ঘরে বসিয়ে দিয়ে সে কত রকমের নির্দেশনা দিল। বড় বড় মহিলারা বলল, যত যাই হোক আর স্বামীকে বাধা দিবা না, স্বামী যা বলে শুনবা, আরো কত কি। আমি হা করে তাকিয়ে আছি আর শুনছি, কিন্তু বুঝতে আর পারছি না যে কি জন্য এত কিছু বলছে। পরে তার চলে যাবার কিছুক্ষণ পর বর আমার এসে ঘরে ঢুকলো, কিন্তু গাধাটা অনেক লাজুক। আমি ঘোমটা তুলেই বসেছিলাম কারণ গরম লাগছিল। বর আমার মাথা নিচু করে এসে আমার পাশে বসে এদিক ওদিক তাকিয়ে বলল, আমি ঘুমাতে গেলাম, তুমিও ঘুমিয়ে পড়ো। এটুকু বলেই বকুল হেসে দিল। নীলা এখানে হাসির কিছুই পেল না। আমিও ঘুমিয়ে পড়লাম। কেমন ধরনের ফুলসজ্জা যে হলো বুঝলাম না। এভাবেই প্রতি রাতে এসে সে এক কোণে শুয়ে পড়ে আর বলে, আমি ঘুমালাম, তুমিও ঘুমাও। কিন্তু একদিন কি হলো জানিস? নীলা নাসূচক মাথা নাড়িয়ে বলল, কি? একদিন বৃষ্টিতে খুবই ভিজলাম। ভিজে বিড়াল হয়ে আমবাগান দিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। উনি কোথা থেকে টপ করে এসে আমার হাত ধরে বললেন, জ্বর বানাতে চাও নাকি? এভাবে ভিজছো কেন? ওনাকে দেখে বুঝলাম উনি আমাকে খুঁজতে গিয়ে ভিজে চুপ চুপ হয়ে গেছেন। পরে আমবাগানের ওই ঘরে এসে দুজন দাঁড়ালাম। মনে আছে সেই ঘরটা, আমরা যেখানে পুতুল খেলতাম? নীলা হ্যাঁ সূচক মাথা নাড়ল। বকুল আবার বলা শুরু করলো, ভিজে গায়ে অনেক ঠান্ডাও লাগছিল। এদিকে সন্দেহ নেমে এসেছিল। হঠাৎ খেয়াল করলাম উনি আমার দিকে তাকিয়ে আছেন। আমি তো না বুঝে বলে উঠলাম, কিছু লেগে আছে আমার মুখে? উনি আমার দিকে এগিয়ে এসে আমাকে হাতে ধরে টেনে ওনার কাছে নিয়ে এলেন। তারপর বকুল যা বলল তা শুনে নীলা ছিটকে দূরে সরে গিয়ে বলল, ছি ছি, কি বলছিস তুই এসব? বকুল লজ্জা পেয়ে কথাগুলো বলছিল। নীলার ছি শুনে চোখও বড়সড় করে বলল। তারপর আবার লজ্জা লজ্জা পেয়ে বলতে লাগলো, এরপর থেকে উনি আমার সাথে রাতে। নীলা চমকে ওকে থামিয়ে দিয়ে বলল, না, আমি আর শুনতে চাই না, তুই চুপ কর। বকুল বলে উঠল, নাটক করিস আমার সাথে? তখনই প্রভাতী এসে রুমে ঢুকলো আর রেগে বলল, কিসের চিল্লাচিল্লি এত? বকুল ভ্রু কুঁচকে বলল, দুই বান্ধবী অনেক দিন পর এক জায়গায় হয়েছি, একটু তো চিল্লাবই। তোর বর তোকে খুঁজছে, গল্প না করে যা এখন। বকুল নাক মুখ কুঁচকে বলল,
উফ, এখন আবার কি হলো? তারপর নীলার দিকে তাকিয়ে বলল, শোন, আজ আর আসা হবে না। আমার শাশুড়ি অসুস্থ, তুই কাল রেডি থাকিস। বিকেল থেকে হলুদ, তোকে নিয়ে যাবো। এখন বর ডাকছে, গেলাম। বকুল হাসি মুখে বিদায় জানিয়ে বের হয়ে চলে গেল, কিন্তু ওর বলা কথাগুলো হজম করতে না পেরে নীলা সামনের দিকে হাঁ করে তাকিয়ে রইল। সুমনা ছাদে এসে দেখলো শাওন রেলিংয়ে 2 হাত রেখে তার উপর নিচের মুখ রেখে সামনের দিকে তাকিয়ে আছে। সুমনা ওর পাশে এসে দাঁড়িয়ে একটা কফির মগ এগিয়ে দিল আর বলল, কফি? শাওনের কথা শুনে উঠে সোজা হয়ে দাঁড়ালো আর কফি নিল। বিজনেস বিজনেসের জায়গায়, পার্সোনাল প্রবলেমের জায়গায়, রাইট? সো যে জিনিস তোকে বেশি প্যারা দেয় সেটা এক নয়, ছেড়ে দে না হলে। সুমনা থেমে একটা মিষ্টি হাসি দিয়ে আবার বলল, যেটা তুই করিস সবসময়, ডিল উইথ ইট ফেস টু ফেস, অ্যান্ড ইউ গুড অ্যাট ডিলিং। শাওন ভ্রু কুচকে তাকালো। সুমনা ঘুরে চলে গেল। শাওন সুমনা যাওয়ার দিকে তাকিয়ে তারপর কফির মগে চুমুক দিল। আজ জলদিই বাসায় ফিরে এলো শাওন। ঢুকে সোফার দিকে তাকাতেই স্নোবেলকে দেখলো। সে এখনো নীলার সোফাতেই বসে আছে। শাওন স্নোবেলের খাবার বাটির দিকে তাকিয়ে দেখলো সে এখনো কিচ্ছু খায়নি। শাওন এগিয়ে এসে ওর হাতের কোটটা সোফায় রেখে ভ্রু কুচকে স্নোবেলের দিকে তাকালো। স্নোবেল 2 পায়ে মুখ রেখে মনমরা হয়ে বসেছিল। শাওনকে দেখে মুখ তুলে ক্ষোভের সাথে তাকিয়ে 2 বার ঘেউ ঘেউ করে চুপ হয়ে গেল। শাওন বিরক্তির সাথে বলে উঠল, যেমন মালিক তার তেমনি কুকুর। তারপর নিচের রুমে গিয়ে শুয়ে নিচের টাইটা ঢিলে করে নিল। হঠাৎ করে ফোনে মেসেজের রিং আসলো। পরপর কয়েকবার ফোন হাতে নিয়ে ওপেন করতেই রবিনের মেসেজ পেল। কতগুলো ছবি পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে। শাওন মেসেজে ঢুকলো। ছবিগুলো দেখে থমকে গিয়েও রইল। শাওন আর নীলার ছবি, যেদিনও কাঁধে মাথা রেখে ঘুমিয়েছিল আর নীলা শাওনের দিকে তাকিয়েছিল। তারপর ফোনটা পাশে রেখে উঠে বসলো। তখনই স্নোবেল এসে শাওনের রুমে ঢুকলো আর বসে শাওনের দিকে তাকিয়ে রইল। হোয়াট? শাওন কপাল কুঁচকে বলল। স্নোবেল উঠে হেঁটে হেঁটে বাথরুমের সামনে গিয়ে দাঁড়ালো। দরজাটা আগানো, তাই ঢুকতে পারছে না। শাওন এসে ওর পিছনে দাঁড়িয়ে ওর দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে দরজাটা খুলে দিল। স্নোবেল বাথরুমে ঢুকে একপাশে পাতিয়ে রাখা পলিথিনে টয়লেট করতে বসে গেল। শাওন ঢুকে দেখে অবাক হয়ে গেল। স্নোবেল মুখ ঘুরিয়ে শাওনের দিকে ক্ষোভের সাথে তাকালো। শাওন স্তম্ভিত হয়ে বলল, ইয়া আই এম গোয়িং, ইউ গো নাও। বলেই শাওন বের হয়ে গেল। রাতের খাওয়ার সময়ও স্নোবেল নীলার সোফার উপর বসে আছে। শাওন ভ্রু কুচকে তাকিয়ে বিড়বিড় করে বলল, I find no difference between them. তারপর হাতে তুড়ি বাজিয়ে স্নোবেলকে বলল। They come here and eat. স্নোবেল ওভাবেই বসে রইল। শাওন স্নোবেলের দিক থেকে চোখ সরিয়ে নীলার চেয়ারের দিকে তাকালো। তারপর উঠে খাবারের বাটিটা নিয়ে স্নোবেলের সামনে রাখলো। স্নোবেল মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। শাওন ভ্রু কুচকে বলল, I also dislike you. Disgusting. গ্যাস তো গেছে, এটাকে নিয়ে যায়নি কেন সেটাই তো বুঝলাম না। শাওন বিরক্তির সাথে নিচের রুমে চলে গেল। সকালে আজ অনেক দেরি হয়ে উঠল শাওন। তারপর রুম থেকে বের হয়ে সোফার দিকে তাকালো। স্নোবেল এখনো কিছু খায়নি। শাওন ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে তারপর কিচেনে গিয়ে এক মগ কফি বানিয়ে নিয়ে ছাদে চলে গেল। ভালোই রোদ উঠেছে ছাদে। কফির মগে চুমুক দিয়ে পাশে তাকাতেই দেখলো স্নোবেল বসে ওর দিকে তাকিয়ে আছে, অর্থাৎ সেও পিছন পিছন চলে এসেছে। শাওন কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে তারপর সামনের দিকে তাকালো। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর স্নোবেলের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, লেটস গো। নীলা হলুদ শাড়ি পরে রেডি হয়ে বেরিয়ে এলো। এখনো বকুল আসছে না। নীলা হাঁটতে লাগলো। হাসির বাড়ি যদিও চেনে, কিন্তু বকুলের সাথেই যেতে চাচ্ছে। কিছু দূর যেতেই একটা দোকান চোখে পড়লো। আর কি, দোকানের নামটা দেখে নীলা তাকিয়ে রইল। সাউন্ড স্টোর আবার কেমন কেমন লাগছে। উফ, যাই পানি খাই, পানি খেলে হয়তো ভালো লাগবে। ফিরে এসে ঘরে ঢুকলো। তখনই একটা ছেলের কণ্ঠ কানে এসে গেল। আরে মিলা নাকি? মিশু বলল। নীলা ওনাকে দেখে মাথা নাড়ল। মিশু নীলার দিকে অন্যরকম চাহনিতে তাকিয়ে পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে বলল, অনেক বড় হয়ে গেছো। 3 বছর আগে তোমাকে লাস্ট দেখেছিলাম, আর অনেক সুন্দরও হয়ে গেছো। প্রভাতী সামনেই দাঁড়িয়েছিল। ও উপহাসমূলকভাবে বলল, হ্যাঁ, বিয়েও তো করেছে। মিশু একটু চমকে গেল। তারপর প্রভাতীর দিকে তাকিয়ে বলল, কবে, কার সাথে? প্রভাতী হাসতে হাসতে বলল, আর বলো না। ফুলসজ্জার দিনই বর গেছে ছেড়ে চলে। কেমন ছেলে যে ফুলসজ্জায় এত সুন্দর মেয়েকে ছেড়ে চলে যায়? নীলার অস্বস্তি লাগছে মিশুর কথাবার্তায়, তাই নীলা বলল, আমাকে যেতে হবে। নীলা ঘুরে দাঁড়ানোর সাথে সাথে রিহা বলল,
দাঁড়াও, যাচ্ছ কোথায়? নীলা অনিচ্ছা থাকা সত্ত্বেও ঘাড় ঘুরিয়ে তাকিয়ে পড়ল হাসির হলুদে, তারপর বের হয়ে গেল। গায়ে হলুদের অনুষ্ঠান অনেক সময় চলল, প্রায় সন্ধেই হয়ে গেল। তোর বরকে আনিসনি? আমি তো ভুলেই গেছিলাম কাল তোর বরের কথা জিজ্ঞেস করতে, দেখিও নি। নীলা ভ্রু কুচকে তাকিয়ে বলল, গরিলাটা আসেনি, আসবেও না। গরিলা? বকুল জোরে হেসে দিল, তারপর বলল, বলেই বকুল হাসলো। নীলা বলল, অনুষ্ঠান শেষ হতে তো আরো দেরি হবে, আমি ফিরে যাই এখন। হ্যাঁ, একটু পরে আমিও যাব। কাল আসছি তোর গল্প শুনতে, ঝগড়ার ফুলসজ্জা দুটোই শুনবো। নীলা চোখ বড় বড় করে তাকালো। সত্যি অনেকটাই অন্ধকার হয়ে গেছে, তবে চাঁদের আলোয় এভাবে হাঁটতে হাঁটতে ভালোই লাগছে। হঠাৎ পেছন থেকে এসে কেউ নীলাকে হাত ধরে টেনে একপাশে নিয়ে এলো। নীলা অনেক চমকে গেল। একা একা কোথায় যাচ্ছ? একটা শয়তানি হাসি দিয়ে বলল মিশু। নীলার হাত ছাড়িয়ে নিয়ে পড়ল, বাড়ি যাচ্ছি। একটু পরে যাও। অন্যরকম সুরে বললেন উনি কথাটা। নীলা এদিক ওদিক তাকিয়ে বলল, আমি এক্ষুনি যাব। বলেই ঘুরে চলে যেতে চাইতেই মিশু নীলার হাত ধরে টেনে এনে নীলার কোমর জড়িয়ে ধরলেন। নীলা অনেক চমকে গেল আর ভয়ে শুকিয়ে গেল। কি করছেন আপনি? ছাড়ুন আমাকে। নীলা মিশুকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে বলল। মিশু কোনো কথাই যেন কানে শুনতে পাচ্ছে না। নীলার শাড়ি উপর দিয়ে কোমর এমনভাবে খামচে ধরলেন যে নীলা কেঁদেই দিল। কি করছেন আপনি? ছাড়ুন আমাকে। মিশু নীলার কানের কাছে মুখ নিয়ে এসে অনেক জঘন্য একটা কথা বলার সাথে সাথে নীলা একটা জোরালো ধাক্কায় মিশুকে সরিয়ে দিল। উনি রেগে এসে নীলার গলা চেপে ধরলেন। নীলা দুই হাত দিয়ে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। মিশু আচমকা এক ধাক্কা দিয়ে নীলাকে ফেলে দিল। নীলা পড়ে গেল আর কাঁচতে কাঁচতে মিশুর দিকে তাকালো। মিশু একটা জানোয়ারের চেয়েও খারাপভাবে নীলার দিকে তাকিয়ে রইলেন। ভয়ে নীলার পুরো গা শিউরে উঠছে। তখনই নীলার শাওনের একটা কথা মনে পড়ে গেল। সেটা হলো, নিজেকে কিভাবে প্রোটেক্ট করতে হয় জানেন না? নীলা ফট করে এদিক ওদিক তাকাতেই একটা ইট দেখতে পেয়ে গেল। মিশু নীলার কাছে এগিয়ে আসার আগেই নীলা সেটা হাতে নিয়ে মিশুর মাথায় ছুঁড়ে মারল। সে ব্যথায় মাথা ধরে চিৎকার করে উঠল। নীলা আর এক মুহূর্তের জন্য অপেক্ষা না করে পালিয়ে গেল। এসে নিচের রুমে ঢুকে বিছানার পরে চড়ে চড়ে কাঁদতে লাগলো। সত্যি আমি আর এক মুহূর্তের জন্য এখানে থাকতে চাই না। এত খারাপ কিভাবে হতে পারে মানুষ? নীলা উঠে বসে দুই হাঁটুর মধ্যে মুখ গুজে কাঁদতে লাগলো। কি হয়েছে তোমার? নীলা শাওনের গলা শুনে চমকে মাথা তুলে তাকালো। শাওন ওর ফোনের লাইটটা জ্বালিয়ে এক হাতে ধরে নীলার দিকে তাকিয়ে আছে। নীলার সাথে সাথে কাঁদতে কাঁদতে বিছানা থেকে নেমে এসে শাওনকে শক্ত করে জড়িয়ে ধরলো। শাওন একটু অবাক হয়ে বলল, কি হয়েছে? নীলা কাঁদতে কাঁদতে বলল, এটা যেন স্বপ্ন না হয়, প্লিজ। এটা যেন। শাওন শান্ত গলায় বলল। এটা স্বপ্ন না। নীলা শাওন পিছনের শার্ট খামচে ধরলো দুই হাতে। আরো জোরে জোরে কাঁদতে কাঁদতে জড়ানো গলায় বলল, আমি মনে করেছিলাম আপনি আসবেনই না। শাওন আর কিছুই বলল না, চুপচাপ হাতে ফোনের লাইটটা ধরে দাঁড়িয়ে রইল। নীলা অনেক সময় পর কান্না থামালো, কিন্তু শাওনকে ছাড়লো না। যদি উনি ছাড়ার সাথে সাথেই চলে যায় তাহলে? যদি এটা স্বপ্ন হয় তাহলে? তাই নীলা ধরেই রাখলো। হঠাৎ নীলার খেয়াল হলো অনেকক্ষণ ধরে পায়ের কাছে কিছু একটা হেঁটে বেড়াচ্ছে। নীলা দেখার জন্য শাওনকে জড়িয়ে ধরা অবস্থায় মাথা নিচু করলো। স্নোবেল, তার মানে এটা সত্যি স্বপ্ন না? নীলা জড়িয়ে ধরা অবস্থাতেই মুখ তুলে শাওনের দিকে তাকালো। শাওন নীলার চোখের দিকে তাকালো। নীলার সাথে সাথে শাওনকে ছেড়ে সরে দাঁড়ালো আর এক পলক শাওনের দিকে তাকিয়েই চোখ সরিয়ে দিল। তারপর স্নোবেলের দিকে ঝুঁকলো। কোমরের কাছে ব্যথার জ্বলে যাচ্ছে নীলার, তাও বুঝলো। স্নোবেলের মাথায় হাত দিতেই সে মহা খুশিতে লাফাতে লাগলো আর গোল গোল ঘুরে খুশি প্রকাশ করতে লাগলো। নীলা হাসলো। শাওন রুমে লাইট জ্বালিয়ে দেওয়ার জন্য সুইচ খুঁজে বের করে লাইটটা জ্বালিয়ে দিল। নীলা স্নোবেলের কাছ থেকে উঠে দাঁড়িয়ে শাওনের দিকে তাকালো। শাওন ওর শার্টের দিকে তাকিয়ে আছে। আজও নীলা শাওনের শার্ট ভাসিয়ে দিয়েছে। আপনি যে সত্যি আসবেন আমি। নীলা এইটুকু বলেই শাওনের চোখে চোখ পড়তেই থেমে গেল আর অন্যদিকে তাকালো। শাওন নীলার দিক থেকে চোখ সরিয়ে আবার নীলার দিকে তাকালো। তাকিয়েই ভ্রু কুঁচকে ফেললো। নীলা শাওনের দিকে তাকালো। শাওনকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে থেমে থেমে বলল, কি দেখছেন এভাবে? শাওন নীলার কাছে এসে দাঁড়িয়ে বলল, গলা কি হয়েছে তোমার? নীলার সাথে সাথে নিজের গলায় হাত দিল। শাওন এবার নীলার হাতের দিকে তাকালো। নীলা শাওনের দিকে তাকিয়ে তারপর নিজের হাতের দিকে তাকালো। হাতও ছিলে গেছে।
সাথে সাথে নীলার হাত দিয়ে কোমরের ব্যথার জায়গাটা ঢেকে রাখলো, কিন্তু লাভ হলো না। শাওন নীলার হাত টেনে সরিয়ে নীলাকে পিছনে ঘোরালেন। শাওন নীলার কোমর স্পর্শ করার আগেই সাথে সাথে নীলা কেঁপে উঠল। শাওন নীলাকে টেনে আবার শাওনের দিকে ঘুরিয়ে বলল, কি করেছে এসব? নীলা শাওনের চোখের দিকে তাকালো, তারপর আবার চোখ নামিয়ে নিল। শাওনের তাকানোতেই রাগ স্পষ্ট ফুটে উঠেছে। এইগুলো এমনি। নীলার কথা শেষ হবার আগেই শাওন নীলার দুই বাহু ধরে শাওনের কাছে নিয়ে এসে জোরে বলে উঠলেন, Who the hell dared to touch you? নীলা চমকে উঠে শাওনের চোখের দিকে তাকালো। ওদিকে স্নোবেল নীলার দিকে তাকিয়ে 4 বার ঘেউ ঘেউ করে উঠল। নীলা অবাক হয়ে স্নোবেলের দিকে তাকালো। গরিলাটা স্নোবেলকে কবে হাত করে নিয়েছে? শাওন নীলাকে বাহু ধরে শাওনের আরো কাছে নিয়ে এসে কড়া চোখে তাকিয়ে বলল। কে করেছে? সাথে সাথে স্নোবেল আবার নীলার দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করে উঠল, অর্থাৎ সেও জানতে চায় কে করেছে। নীলা চোখ পিটপিট করে শাওনের দিকে আর স্নোবেলের দিকে তাকালো। তোমার কি আমার কথা কানে যাচ্ছে না? শাওন রেগে বলে উঠল। নীলা এবার সিরিয়াস হয়ে শাওনের দিকে তাকালো, কিন্তু ওই ঘটনা মনে পড়তেই কেমন বিশ্রী একটা লাগতে শুরু করলো। শাওন ভ্রু কুঁচকে বলল, কি কথা বলছো কেন? এইভাবে তোমার সাথে এগুলো করেছেটা কে? শাওনের চোখে এখনো রাগ। কিন্তু কি জন্য রাগ? আমার তো কোনো দোষই নেই। নীলার চোখ থেকে পানি গড়িয়ে পড়তে লাগলো। শাওন অনেক চমকে গেল। Why are you crying? Damn it! শাওন দ্বিধায় পড়ে গেল। নীলা চোখ নামিয়ে নিল, তারপর বলল, আপনি আমার উপর কেন রাগ দেখাচ্ছেন? আমি কি করেছি? শাওন এবার ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, গাধা, আমি তোমার উপর কেন রাগ দেখাতে যাব? কে করেছে বলো আমাকে? শাওনের কথা শেষ হবার আগেই প্রভাতী রুমে এসে ঢুকে বলল, কিরে, রাত দুপুরে এখন কোনো ছেলের সাথে মাখামাখি করছিস? কে এই ছেলে? প্রভাতীর গলা শোনার সাথে সাথে নীলা মুখ ঘুরিয়ে নিয়ে চোখ মুছল। শাওন ঘুরে বিরক্তির সাথে প্রভাতীর দিকে তাকালো। প্রভাতী কিছুটা বড়সড় চোখ করে তাকিয়ে বলল, কে রে এটা? শাওন ঘাড় ঘুরিয়ে নীলার দিকে তাকিয়ে বলল, এই ম্যানারলেস মেয়েটাকে। প্রভাতী হাঁ করে তাকিয়েই আছে। তখনই ওর মা ঢুকতে ঢুকতে বলল, কি রে, হলো কি? বলেই শাওনকে দেখে বলল, ও মা, এটা কে? শাওন নীলার দিকে তাকিয়ে বলল, Who the hell are those monkeys? নীলা শাওনের কথা শুনে চমকে গেল। শাওন নাক মুখ কুঁচকে তাকিয়ে রইল নীলার দিকে। নীলা শাওনকে আস্তে আস্তে বলল, আমার কাকি আর তার মেয়ে প্রভাতী। শাওন শুনে খুব একটা সম্মান যে দেখালো তাও না, ভ্রু কুঁচকেই তাকিয়ে রইল। মনে হচ্ছে শাওনের পছন্দ হয়নি ওদের চেহারা। শেষে নীলার কাকা এসে রুমে ঢুকলো। সে শাওনকে দেখে হক চকিয়ে গিয়ে বলল, তো তুমি? প্রভাতী আর কাকি দুজনেই অবাক হয়ে কাকার দিকে তাকালো। প্রভাতী অবাক হয়ে বলল, বাবা, এনাকে চেনো তুমি? শাওন নীলার কাকাকে দেখে স্বাভাবিকভাবে বলল, হ্যাঁ আমি। আসলে সমস্যা এটাই যে নীলাকে ফট করে বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল। শাওনের পিসামশাই যদিও আগেই বলে রেখেছিল, কিন্তু শাওন রাজিই ছিল না। ফট করে একদিন নীলাকে কাকা বলেই নীলা মোটেও অবাক হয়নি। পুতুল খেলার মতো নীলাকে হঠাৎ এই অচেনা ছেলের সাথে বিয়ে করতে হলো। বিয়েতে শুধুমাত্র নীলার পক্ষ থেকে কাকাই গিয়েছিল। প্রভাতী আর কাকি যাওয়ার জন্য তেমন আগ্রহ দেখায়নি। আর তারা মনে করেছিল টাকা দিয়ে কোনো মেয়েকে কিনে কোনো সুন্দর ছেলে তো বিয়ে করবে না, তাই তারা শাওনকে চিনতে পারছে না। আর এদিকে কাকা কল্পনাও করতে পারেনি যে শাওন এ বাড়িতে আসতে পারে। তাই হতবুদ্ধি হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল, কারণ শাওন বিয়ের দিন সরাসরি বলেই দিয়েছিল কাকার মুখের উপর যে এই মেয়েকে শাওন কোনোভাবে কোনো দিনও মানবে না আর বিয়েও করবে না। কিন্তু বিয়েটা শেষমেশ হয়েই গেল। আর শাওন যে ফুলশয্যার দিনই বাসা ছেড়ে চলে গেলেন সেটাও সবার কান অবধি গেল। প্রভাতী ওর বাবাকে নাড়া দিয়ে বলল, কি হলো, উনি কে? কাকা এবার নিজেকে সামলে নিয়ে বলল, চিনব না কেন? এটা শাওন, মিলার স্বামী। নীলা মুখ ভেঙচি দিল। শাওন কাকার দিক থেকে চোখ সরিয়ে ভ্রু কুঁচকে নীলার কাকি আর প্রভাতীর দিকে তাকালো। প্রভাতী হাঁ করে আঙ্গুল দিয়ে শাওনকে দেখিয়ে বলল, এত হ্যান্ডসাম কেমনে? শাওন সরু চোখে তাকালো প্রভাতীর দিকে। প্রভাতীর মা মানে নীলার কাকিও অবাক হয়েছে। এত অবাক হবার কি আছে নীলা তো বুঝতে পারছে না। স্নোবেল একপাশে বসে লেজ নাড়িয়েই যাচ্ছে। কাকা প্রভাতীর কথা উড়িয়ে দিয়ে শাওনকে বলল, তুমি আসবে বুঝতেই পারিনি। কি সব বাজার করা আছে আজকে কে জানি। ইটস ওকে।
বাবা এসেছো যখন 2-4 দিন থেকে যাও। নীলা চমকে উঠে মনে মনে বলল, থেকে যাবে মানে? তাহলে আমি কই ঘুমাবো? কোনো সোফা টোফাও নেই বাড়িতে, এক্সট্রা রুমও নেই। নিজের বাড়ি এসেও আমি যদি এখন বিছানা না পাই তাহলে কি অসহ্যটাই না লাগবে। গরিলা একটা। এটা শুনেই নীলা শাওনের দিকে করুণ দৃষ্টিতে তাকালো। কালই চলে যাবে? আবার মনের মধ্যে কেমন কেমন করতে লাগলো। এমন কেন হচ্ছে কয়েকদিন ধরে? কাকা একটু থেমে বলল, কাকা সবাইকে বের হতে ইশারা করলো। বের তো সবাই হলো, কিন্তু প্রভাতী দরজার বাহিরে দাঁড়িয়ে হা হয়ে রইল। শাওনের মুখের সামনেই দরজা লাগিয়ে ছিটকানি লাগিয়ে দিল। নীলা হকচকিয়ে গেল। শাওন নীলার কাছে এসে গলার কাছ থেকে সব চুল এক হাতে ধরে ভালো মতো দেখতে লাগলো। নীলা একটু চমকে শাওনের দিকে তাকিয়ে রইল। শাওন অনেক সিরিয়াস হয়ে আছে। হঠাৎ নীলার গলার স্পর্শ করতে নীলা কেঁপে উঠে বলল, কি করছেন আপনি? শাওন নীলার দিকে তাকিয়ে তারপর আবার গলার দিকে তাকিয়ে বলল, কোন ছেলে? নীলা প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে রইল। শাওন চুলগুলো ছেড়ে দিয়ে একটা নিঃশ্বাস ফেলে বলল, যে ছেলে তোমার সাথে এটা করেছে সে কি? নীলা হা হয়ে গেল। উনি কিভাবে জানলো? শাওন রেগে তাকিয়ে বলল, Your silence is driving me crazy. নীলা ঢোক গিলে বলল, আপনি আবার আমাকে রাগ। শাওন রেগে বলে উঠল, তুমি কি এতই গাধা? কোথা দিয়ে ঘুরে বেড়াও যে ছেলেরা তোমার থেকে সুযোগ নেওয়ার চেষ্টা করতে চায়? নীলা মাথা নিচু করে ফেলল। শাওন রেগে নিচের কোমরে হাত দিয়ে অস্বস্তির সাথে একবার অন্যদিকে ঘুরে আবার নীলার দিকে ফিরল। তারপর নীলার হাতের বাহু ধরে কাছে টেনে হাতের ছিলে যাওয়া জায়গাটা দেখতে লাগলো। নীলা শাওনের দিকে তাকালো। শাওন নীলার দিকে তাকানোর সাথে সাথে চোখ নামিয়ে নিল। বলো। শাওন ভ্রু কুচকে তাকিয়ে বলল, এগুলো বলতেও কেমন কেমন লাগছে, কিন্তু শাওন না শুনে ছাড়বেই না। শাওন আবার বলল, বলো। নীলা মাথা নিচু করে অবস্থাতেই গলার স্বর নামিয়ে বলল, নিশু। শাওন নীলার দিকে চোখ মুখ শক্ত করে তাকিয়ে বলল, কোথা দিয়ে ঘুরে বেড়াচ্ছিলে তুমি, তাও আবার হলুদ শাড়ি পরে? নীলা শাওনের দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলল, আমি গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়েছিলাম। ওই একই কথা। তোমার লাফালাফি বন্ধ আজ থেকে। এখন বলো অ্যান্টিসেপ্টিক ক্রিম কোথায় আছে? নীলা শাওনের কথার উত্তর না দিয়ে বলল, ব্যাস এটুকুই। কি? শাওন প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে বলল, নাম জানার জন্য এত কিছু? শাওন ঠোঁটে একটা বাঁকা হাসি এনে বলল, না আমি এনাফ আমার জন্য। নীলা হা হয়ে তাকিয়ে বলল, কেন? শাওন কড়া চোখে তাকিয়ে বলল, অ্যান্টিসেপ্টিক ক্রিম কোথায়? আমিও বলবো না কোথায়। বলেই মুখ ভেঙচি দিয়ে অন্যদিকে ঘুরে তাকালো। শাওন কিছুই বলছে না, তাই নীলা একটু ঘাড় ঘুরিয়ে তাকালো। শাওন ড্রয়ার খুলে খুঁজছে, না পেয়ে এসে নীলার আলমারি খুলে সব জামা কাপড় ধরে বিছানায় ফেলে খুঁজতে লাগলো। নীলা হা হয়ে গিয়ে শাওনের পাশে দাঁড়িয়ে বলল, কি করছেন আপনি? কত কষ্ট করে গুছিয়েছিলাম। আমি উত্তর না দিয়ে সব কিছু বের করতে লাগলাম। নীলা শাওনের বাহুর কাছে শার্ট ধরে টেনে বলল, থামুন এখন। অ্যান্টিসেপ্টিক কোনো ক্রিম নেই বাসাতে। শাওন ভ্রু কুচকে তাকিয়ে বলল, হোয়াট? নীলা ঠোঁট উল্টে হ্যাঁ সূচক মাথা নাড়ল। শাওন রুম থেকে বের হয়ে গেল। নীলা স্নোবেলের দিকে প্রশ্নসূচক চোখে তাকালো। এখন আবার কি করবেন উনি? নীলাও বেরিয়ে এলো, পিছনে পিছনে স্নোবেলও এলো। শাওন কাকার সামনে গিয়ে দাঁড়ালো। কাকা খাবার টেবিলের চেয়ারে বসেছিল। শাওনকে দেখে উঠে দাঁড়ালো। আপনি একটু আগে বলেছিলেন যে আমাকে ভালো কিছু খাওয়াতে চান, রাইট? কাকা বিষয়টা না বুঝে হা করে তাকিয়ে রইল। নীলাও বোঝার চেষ্টা করতে লাগলো। ওদিকে প্রভাতী হা করে শাওনের দিকে তাকিয়ে আছে। শাওন মানিব্যাগ থেকে 1000-এর একটা নোট বের করে কাকার সামনে টেবিলে রাখতে রাখতে বলল, স্যাভলন অ্যান্টিসেপ্টিক ক্রিম, এটা ভরিনা ক্রিম, 20টা ব্যান্ডেজ আর তুলা, এক্ষুনি লাগবে আমার। নীলা হা হয়ে তাকিয়ে মনে মনে বলল, গরিলাটা এই রাতে এখন কাকাকে উঠাবে? কাকা একটু হকচকিয়ে গেলেও নিজেকে সামলে নিয়ে বলল। বলেই কাকা বের হয়ে গেল। শাওন আবার রুমে গিয়ে ঢুকলো। নীলা আর স্নোবেলও এলো। আপনার মাথা গেছে, কাল আনলেও তো হতো। শাওন নীলার প্রশ্নের উত্তর না দিয়ে ওর শার্টের হাতা ভাঁজ করতে লাগলো। নীলা আরো কিছু বলার আগেই কাকে মধুর সুরে ডাক দিল, মিলা এদিকে আয় তো। নীলা বিড়বিড় করে বলল,
বাবা এত মিষ্টি সুরে ডাকছে হঠাৎ। নীলা রান্নাঘরে গিয়ে ঢুকলো। কি খায় ও? আমরা তো কিছুই জানি না। আর আজ তো এগুলোই আছে রে। নীলা ঘাড় উঁচু করে দেখলো কি রান্না হচ্ছে। মাছ, ডাল, মাংস, একটা ভর্তা। নীলা একটা নিঃশ্বাস ফেলে বলল, কুমড়ো নেই? কুমড়ো তো নেই, কেন? ম্লান মুখে কাকি বলল। না কিছু না, এমনিতেই হবে। কাকি খুশি হয়ে বলল। যাক ভালো তাহলে। কাকা কিছুক্ষণের মধ্যেই শাওনের বলা জিনিস নিয়ে হাজির হলো। নীলা রান্নাঘর থেকে বেরিয়ে এসে দাঁড়ালো। কাকা রুমের সামনে গিয়ে শাওনকে বাকি টাকা সহ ওগুলো দিল। শাওন জিনিসগুলো নিয়ে বলল, থ্যাঙ্কস। তারপর রুমের বাইরে এসে দাঁড়িয়ে গম্ভীর মুখ করে নীলাকে হাত দিয়ে ইশারা করে ডাকলো। কাকা নীলার দিকে তাকালো। নীলা চোখ বড়সড় করে মনে মনে বলল, এখন কি উনি আমাকে ওষুধ লাগাবেন? কি হলো? ডাকছে তো, যা। কাকিমণি নীলাকে বলল। নীলা এদিক ওদিক তাকিয়ে এগিয়ে গেল। নীলা ঢোকার সাথে সাথে শাওন আবার দরজা লাগিয়ে দিল। এভাবে ওনাদের মুখের উপর বারবার আপনি দরজা অফ করে দিলে ওরা কি মনে করবে? শাওন পলিথিন থেকে ওগুলো বের করতে করতে বলল। আই ডোন্ট কেয়ার, এখানে এসে বসো। খাটের দিকে ইশারা করে শাওন স্যাভলন ক্রিম খুলল। নীলা ওভাবেই দাঁড়িয়ে রইল। তাই শাওন নীলার দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলল, কি? না মানে আমি একাই পারবো। শাওন ভ্রু কুচকে বলল। হ্যাঁ, তো দাঁড়িয়েছো কেন? শাওন নীলাকে স্যাভলন ক্রিম এগিয়ে দিল। নীলা হাতে নিয়ে আয়নার সামনে চলে এলো। তারপর হাতের ছিলে যাওয়া জায়গাতে লাগিয়ে নিল। গলায় লাগাতে যাবে তার আগেই শাওন এসে নীলাকে ঘুরিয়ে হাতে অন্য ক্রিমটা ধরিয়ে দিল আর বলল, হেড়ে দাও গলায়। বলেই বিছানার কাছে চলে গেল। আর নিজের ফোনটা বের করে কি যেন করতে লাগলো। নীলা শাওনের কিছুটা বুঝে উঠতে পারছে না। কেন এসছেন উনি? কালই আবার নাকি চলে যাবেন? কি হলো? শাওন নীলের দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলল। শাওনের কথায় নীলা চিন্তার জগৎ থেকে বের হলো। কিছু না। তাহলে দাঁড়িয়ে আছো কেন? নীলা আয়নার দিকে ঘুরল। কেমন লাল হয়ে গেছে গলাটা। আবার ওই বিষয়টা মাথায় আসতেই যেন কেঁপে উঠল। কতটা জঘন্য হতে পারে মানুষ। শাওন নীলার এক বাহু ধরে টেনে আবার শাওনের দিকে ঘোরালো। নীলা চমকে গেল। শাওন নীলার হাত থেকে ক্রিমটা নিয়ে নিজের আঙ্গুলে লাগালো। তারপর নীলার ঘাড়ে এক হাত দিয়ে নিজের কাছে টেনে নিয়ে গলায় আঙ্গুল ছুঁয়ে দিল। নীলা কেঁপে উঠল। রীতিমতো অনেক জোরে জোরে হার্টবিট করছে। শাওন সব লাল দাগগুলোতে সিরিয়াস হয়ে ঔষধ লাগালো। নীলা অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। তারপর ফট করে শাওন নীলার শাড়ির আঁচল পুরোটা ঘাড়ে উঠিয়ে দিল, কারণ আঁচল গায়ে ফেলে রেখেছিল। তারপর কোমরের কাছের শাড়িতে হাত দিলেন। নীলা অনেক গুণ বেশি চমকে উঠে বলল, কোথায় হাত দিচ্ছেন আপনি? শাওন ভ্রু কুচকে তাকিয়ে বলল, শাট আপ গাধা, সে কখন থেকে হাঁ করে আয়নার সামনে দাঁড়িয়ে আছো? এত সময় লাগবে কিসের জন্য? নীলা 2 পা পিছিয়ে গেল আর বলল, আমি একাই পারবো। বলেই নীলা এদিক ওদিক তাকাতে লাগলো। শাওন সরে গিয়ে বিছানায় বসলো। শাওন আয়নার দিকে ঘুরল। এখন সমস্যা হচ্ছে ওনার সামনে আমি ঔষধ লাগাবো কিভাবে ওই জায়গায়?